তুমি তো একদম সাকসেসফুলি সাঁতার কেটে সেই সমুদ্র থেকে উঠে তীরে এসছো। অনেকবার ভুল পথেও চলে গেছি, মানে অনেক ভুলভাল ভিডিও দেখেছি যে কি করে ওরা পড়াশোনা করবে যাতে ওদেরও একটা সরকারি চাকরি হয়ে যাবে। মানে মনে হতো যে অনেক ডাউন ফিল করতাম, আচ্ছা। মনে হতো যে হবে না, এত কম্পিটিশন। তাদের দেখেই মনে হয়েছিল যে গভর্নমেন্ট জবের দিকেই যাবো। আচ্ছা। এই মা বললো দেখ কি হয়েছে, হ্যাঁ। হতে পারে নাও হতে পারে। লাস্টে ফিজিক্স ওয়ালা পেয়েছি, আমার মোটামুটি আমি সফল হয়েছে। আচ্ছা, তো টিচাররা খুব ভালো। তারপর আমি দেখিনি যে কি পেয়েছি অ্যাকচুয়ালি। তাদেরকে দেখেছি গাড়ি নিয়ে ঢুকতে, আর কি, মানে বিডিও অফিসারদের গাড়ি নিয়ে ঢুকতে দেখেছি। সেইখানেই আমার মনে হয়েছিল যে গভর্নমেন্ট সার্ভেন্ট হবো। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে আপডেট করো, বছর ঘুরলে দেখবে তোমার মধ্যে পরিবর্তন এসছে 365%। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টপার স্টক। আমি তোমাদের হোস্ট রঞ্জন স্যার, আর আমার সাথে রয়েছে জিতু স্যার। আর আজকে আমাদের এই এপিসোডে রয়েছে খুব স্পেশাল একজন ব্যক্তি, যে অলরেডি এসএসসি এমটিএস 2024 সে সফলতম ক্যান্ডিডেট এমটিএসের। তো আমাদের সাথে রয়েছে আকাশ দে। আকাশদের বাড়ি বেলদা থেকে। তো চলো এবার আকাশদের মুখ থেকেই শুনে নিই তার এই সাকসেস স্টোরি। ওয়েলকাম আকাশ। থ্যাংক ইউ স্যার। তো আকাশ, প্রথমেই বলো যে যখন তুমি তোমার এই রেজাল্টটা দেখলে তোমার রিয়াকশন কি ছিল? আমি রেজাল্টটা মায়ের সাথে দেখেছিলাম। আচ্ছা, একদম কি মাকে পাশে বসিয়ে? হ্যাঁ, জাস্ট আমি রেজাল্টটা বেরিয়েছিল, দিয়ে মাকে গিয়ে বললাম যে মা রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা। দিয়ে মা বললো দেখ কি হয়েছে। হ্যাঁ। বললাম হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ। এই দেখলাম নাম আছে। আচ্ছা। তারপর ভাবলাম, তারপর আমি দেখিনি যে কি পেয়েছি অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ পরে আমার মনে পড়লো কি পেয়েছি সেটা দেখলাম না আমি। আচ্ছা আচ্ছা। তখন দেখলাম যে সিরিয়াস। তার মানে এতটাই এক্সাইটেড ছিলে যে দেখোই নি যে মানে অ্যাকচুয়াল সিলেকশনটা কোথায় হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, তো তোমার ফাইনাল সিলেকশন হয়েছে সিজিএসসি কলকাতাতেই। বাহ, তাহলে এটা খুব একটা গুড নিউজ আমাদের জন্য। আর সত্যি আমরা আকাশকে নিয়ে খুব প্রাউড ফিল করছি যে আকাশ কিন্তু মানে একদম সাকসেসফুলি এই এক্সামটা ক্লিয়ার হয়েছে আর ফাইনাল সিলেকশনও হয়ে গেছে। তো জিতু স্যার, আপনি বলুন আকাশকে কি বলতে চান? আকাশকে মানে এইটাই জিজ্ঞেস করতে চাই যে তুমি যখন প্রিপারেশন নিয়েছিলে, কারণ কম্পিটিটিভ এক্সামে সাকসেস হয়েছে, তো সেইখানে তুমি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছো আর কি কি এমন করেছো যেটা তুমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করো, যাতে যারা দেখছে এই ভিডিওটা ওদের জন্য খুবই হেল্পফুল হবে যে কি করে ওরা পড়াশোনা করবে যাতে ওদেরও একটা সরকারি চাকরি হয়ে যাবে। আমার মনে হয় মানে এই কম্পিটিটিভ এক্সামিনেশনে মানে যদি টিকে থাকতে হয় তাহলে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। মানে হতে পারে কখনো কখনো এক দিন পড়া হয়নি, কিন্তু ওই যেন এটা দুদিন না হয়। একদিন না হলো ঠিক আছে, কিন্তু তারপরে যেন কখনো দুদিন পর পর না হয়। এইটা হলে আমার মনে হয় যে টিকে থাকা যাবে আর কি। মানে কন্টিনিউয়েশন হচ্ছে একটা কি, তাই তো? হ্যাঁ, মানে ব্রেক করা যাবে না। আমরা অনেক সময় এরকম হয়ে থাকে যে একদিন 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে নিলাম, পরপর 3 দিন একটা ব্রেক নিয়ে নিলাম, তখনই কিন্তু কনসিস্টেন্সি ব্রেক হয়। আমরা কিন্তু এটা ক্রিকেটেও দেখতে পাই। হ্যাঁ, দেখবে যে অনেক সময় একটা ব্যাটসম্যান খুব মারছে, খুব পেটাচ্ছে, 6-4 মারছে, কোনো কারণে একটা কি করলো, প্লেয়ার ইনজুর্ড দেখালো আর ডেকে নিল ফিজিও। ঠিক আছে, তার মানে কি সেই মোমেন্টামটা ব্রেক। এক্স্যাক্টলি। তারপরেই দেখবো যে ব্যাটসম্যান হয় আউট হয়ে গেল 6 মারতে গিয়ে। তাহলে এই মোমেন্টামটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই জরুরি। আর প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটা সফল ক্যান্ডিডেট তারা কিন্তু এই একটা কথাই বলছে যে রেগুলার স্টাডি কিন্তু করতেই হবে। তো চলো এবার জেনে নিই আকাশের থেকে যে আকাশের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি নিয়ে আকাশ পড়াশোনা করেছে। তো আকাশ, একটু আমাদের ভিউয়ার্সদের বলো যে তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। আমার ক্লাস 11-12 আমি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তার পরবর্তীতে আমি ইকোনমিক্সে অনার্স করি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে, এবং তারপরেই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু করেছিলাম। আচ্ছা, তার মানে তুমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছো? আচ্ছা, তো এই যে ইকোনমিক্স নিয়ে পড়াশোনার পর তুমি এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করেছো, তো কি তোমাকে মোটিভেট করলো যে এই সরকারি চাকরির প্রস্তুতি নিতে? অনেকগুলো ইন্টারনাল ফ্যাক্টর ছিল। ছোটবেলা থেকেই আমার বাড়ির কাছাকাছি অ্যাকচুয়ালি অনেক মানে গভর্নমেন্ট এমপ্লয়িদের আমি দেখেছি, সেটি অ্যাকচুয়ালি বেসিক ইন্সপিরেশনের জায়গা। তাদের দেখেই মনে হয়েছিল যে গভর্নমেন্ট জবের দিকেই যাব। আচ্ছা, তোমার বাড়িতে কে কে রয়েছেন আর তাদের তারা কিভাবে উপার্জন করছেন বা তারা কিসের সাথে যুক্ত? আমার বাড়িতে রয়েছে আমি এবং বাবা মা, একদম নিউক্লিয়ার ফ্যামিলি। আচ্ছা। বাবা এলআইসি এজেন্ট। আচ্ছা। মা এমনি হাউসওয়াইফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি দেখেছো যে তোমার আশেপাশে অনেকেই এই সরকারি চাকরি করতো, সেখান থেকেই তুমি এই মোটিভেশনটা পাও। তো যখন তুমি এই ডিসাইড করলে যে তোমাকে এই কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হবে, তো সবার প্রথমে তোমার স্টেপ কি তুমি নিয়েছিলে তার জন্য? আমি প্রথমে অনেকগুলো
অ্যাকচুয়ালি এখন তো সবকিছু অনলাইনে অ্যাভেলেবেল, তো আমি তাই জন্য ইউটিউবে প্রথমে খোঁজা শুরু করি যে কি করলে মানে কিভাবে জলদি কিছু করা যায় আর কি। ইউটিউবে খুঁজতে খুঁজতে অনেক কিছু ভিডিও দেখি, সেখান থেকে অনেকবার ভুল পথেও চলে গেছি, মানে অনেক ভুলভাল ভিডিও দেখেছি, তারপর আবার ঠিক ট্র্যাকে এসেছি। আলটিমেটলি লাস্টে ফিজিক্স ওয়ালাতে এসে আমার মোটামুটি আমি সফল হয়েছি আর কি। আচ্ছা, তো টিচাররা খুব ভালো। আর এখানে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে রেগুলার মক টেস্ট, সাইমালটেনিয়াস মক টেস্ট হতো, উইকে 2 বার করে টেস্ট হতো। তাছাড়া তো কম্পিউটার ল্যাবে সবসময় টেস্ট আমরা দিতে পারতাম। তো এই জিনিসটা সব থেকে ভালো আর কি আমার মনে হয়। আর এসএসসি তে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মক টেস্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুধুমাত্র কি মক দেওয়াটা ইম্পর্টেন্ট না সেটার পাশাপাশি সেটাকে অ্যানালিস করাটাও ইম্পর্টেন্ট? অ্যানালিসিস করা তো ইম্পর্টেন্ট, মানে একদম অ্যানালিসিস করতেই হবে। মানে যদি মক দিয়ে অ্যানালিসিস না করি তাহলে সেই মক দেওয়ার কোনো মানেই নেই। অ্যানালাইসিসটা তুমি কিভাবে করতে একটু বলবে, যে কি করতে অ্যানালাইসিসের মধ্যে তুমি মকটা দিয়ে? প্রতিটা সাবজেক্ট ওয়াইজ অ্যানালিসিস করতাম। রিজনিং এর পার্টগুলো তো সোজাই থাকে, এবার রিজনিং এর যেটা পারতাম না বা যেটা খুব ভুল হতো সেটা লিখে নিতাম খাতা একটা এরর বুক বলে খাতা বানিয়েছিলাম। আচ্ছা, যেখানে আমি আমার ভুলগুলো লিখে রাখতাম যে এই ভুল হচ্ছে, তো এইগুলো বারবার রিভাইজ করো। আচ্ছা, তোমার এই প্রিপারেশনে কোন বিষয়টা তোমার সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আর সেটাকে তুমি কিভাবে ওভারকাম করেছো? চ্যালেঞ্জিং ওই কনসিস্টেন্সি মেইনটেইন করাটাই আসল চ্যালেঞ্জ এখানে। আচ্ছা, তো তোমার কাছে সেটা এই কনসিস্টেন্সি মেইনটেইন করাটাই মেইন চ্যালেঞ্জ, মানে সাবজেক্ট নিয়ে তোমার কোনো অসুবিধা হয়নি? মানে কোনো সাবজেক্ট তোমাকে সেভাবে মনে হয়নি যে এই সাবজেক্টটা আমার একটু উইক বা এটাকে আমার আরো বেশি ইমপ্রুভ করা দরকার? হ্যাঁ, মনে হয়েছে জিএস একটু উইক ছিল, মানে আচ্ছা, জিএস এ ভাস্ট সিলেবাস, কোনো সিলেবাসের লিমিট ছিল না, এই জন্য তাও মানে যতটা সম্ভব পড়ার চেষ্টা করেছি। আচ্ছা, জিএস এর কোন পার্টটা, স্পেসিফিক কোনো পার্ট যেটা তোমাকে একটু সমস্যা করেছে তোমার? এক্স্যাক্টলি স্পেসিফিক কোনো পার্ট না, ওভারঅল জিএসসি একটু পড়তে সমস্যা হয়েছে, বাকি 3টে সাবজেক্ট ঠিকঠাক ছিল আমার। আচ্ছা আচ্ছা, তো কারণ জিএসটা হচ্ছে অনেকটাই ভাস্ট, তোমরা যারা এসএসসি এক্সামের জন্য প্রিপারেশন করছো তো তোমরাও নিশ্চয়ই জেনে থাকবে যে জিএস হচ্ছে অনেকটা কি যেত স্যার, সমুদ্র, তাই তো? তো সেই সমুদ্রে কিন্তু হারিয়ে গেলে চলবে না। আচ্ছা, এই যে জিএস এর যে সমুদ্র, ঠিক আছে, যাতে সেখানে স্টুডেন্টরা হারিয়ে না যায়, ঠিক আছে, হ্যাঁ, তো তুমি তো একদম সাকসেসফুলি সাঁতার কেটে সেই সমুদ্র থেকে উঠে তীরে এসছো, তো তোমার এখানে বক্তব্যটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই জিএস এর সমুদ্রে যাতে স্টুডেন্টরা হারিয়ে না যায় তার জন্য কি করা উচিত? আমার মনে হয় তার জন্য সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন ঠিক আছে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো বারবার ফলো করা। একদম, তো একদম আমার একদম মনের কথাটাই বলে দিয়েছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো অন্য কিছু বলবে, কিন্তু না, একদমই তাই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো একবার স্টাডি করো, সেখান থেকে তুমি কিন্তু আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলোকে আগে সেগ্রিগেট করো, সেই চ্যাপ্টারগুলোর উপর জোর দাও, তারপর যদি তোমার অ্যাডিশনাল বা তোমাদের অ্যাডিশনাল টাইম থাকে তখন বাকি চ্যাপ্টারগুলোর উপরও ফোকাস করা যেতেই পারে, তাই তো? আচ্ছা, তো এবার পড়াশোনার কথা তো হলো, তো পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো? ক্রিকেট খেলতে ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি, আচ্ছা, গল্প বই পড়তে ভালোবাসি, সানডে সাসপেন্স শুনি। ফেভারিট প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি। আচ্ছা, ক্রিকেট। আচ্ছা, আর ফুটবলে? ফুটবলে সুনীল ছেত্রী। আচ্ছা, তো সম্প্রতি সুনীল ছেত্রী কিন্তু আবার ফিরে আসছে তার অবসর ভেঙে, জানো কি? নাই, জানতাম না এটা, আচ্ছা, আপনাদের কাছেই শুনলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আরো একটা জিনিস তোমার কাছে জানার, যে তুমি কি খেলাধুলা মানে কি দেখতে না খেলাধুলা করো? আমি করতাম, এখন খেলাধুলা করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো জিনিস। আচ্ছা, তার মানে এরকম না যে কম্পিটিটিভ এক্সাম পেতে গেলে যে দিনরাত শুধু বই নিয়ে বসে থাকতে হবে, এরকম ব্যাপার নেই, তাই তো? নয়, মানে এরকম ভাবে থাকা সম্ভব নয়। আচ্ছা, মানে প্যারালালি সবকিছুই করতে হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া? না, সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি আমার কলেজ তো রামকৃষ্ণ মিশনে ছিল। আচ্ছা, ফোন সেখানে অ্যালাউ ছিল না, এই জন্য সোশ্যাল মিডিয়া করা হয়ে ওঠেনি আমার। আচ্ছা, ক্লাস 11-12 করেছিলাম, কিন্তু আলটিমেটলি তারপর থেকে যে অ্যাকাউন্ট নেই, এখন সোশ্যাল মিডিয়াও করি না। আচ্ছা, তো এরকম না যে মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকতেই হবে, ঠিক আছে, যতটা সম্ভব, কারণ এগুলো আমারও মনে হয় যে কিছুটা হলেও ডিস্ট্র্যাক্ট করে, তাই তো? মানে যতটা আমার পড়াশোনার জন্য জরুরি সেই সব জায়গাগুলোতে ইউটিউব হোক বা আমাদের যদি প্রিপারেশনের জন্য টেলিগ্রাম যদি কোনোভাবে হেল্প করে, তো সেগুলোও থাকা উচিত। আমার মনে হয় যে আমি পড়তে পড়তে গিয়ে যদি সেই একটু স্ট্যাটাসটা গিয়ে দেখলাম কটা লাইক হলো আর কটা কি কমেন্ট হলো, তো তখন আমরা অনেক সময় কি হয় যে সেই পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে সেখানে চলে যায়, ইনভলভ হয়ে যায়। তো তাহলে তোমার সাথে তো এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ তোমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই ছিল না। তো যাই হোক, আচ্ছা, এমন কেউ ছিল স্পেশাল কেউ? বাবা মা তো স্পেশাল, হ্যাঁ, তাছাড়া একজন বান্ধবীও ছিল আমার পুরো প্রিপারেশনে। তোমার ছিল না আছে মানে পাস্ট টেন্স আছে না? তুমি এমন ভাবে বললে যে আমি মনে হলো পাস্ট টেন্স। আমি ভাবলাম প্রিপারেশনের সময়ের কথা বলছি। আচ্ছা, না মানে এখন রয়েছে না, প্রিপারেশন সময় ছিল? সব সময় ছিল। সব সময় ছিল। সে কোনোভাবে তোমার এই প্রিপারেশনে সাহায্য করেছে?
হ্যাঁ সাহায্য করেছে। কিভাবে সাহায্য করেছে? কিভাবে মানসিক কখনো ভাবে? মানে মনে হতো যে অনেক ডাউন ফিল করতাম, আচ্ছা। মনে হতো যে হবে না, এত কম্পিটিশন, আচ্ছা আচ্ছা, তখন হেল্প পেতাম অনেক। হেল্প পেতে। আচ্ছা, সেও কি কম্পিটিটিভ এক্সাম দেয়? না। আচ্ছা, সে কম্পিটিটিভ এক্সাম দেয় না। আচ্ছা, তো যাই হোক, তো জিতু স্যার, আপনি কিছু যদি আপনার কিছু জিজ্ঞেস করার না, থাকে। আমার একটাই বক্তব্য যে তুমি যে বললে যে খেলাধুলা করতে, তো খেলাধুলা করে সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে, একটা কথা বলে দাও যে ভিউয়ারদেরকে যে ডেইলি তুমি কত পড়তে, মানে এরকম কোনো এরকম কোনো স্পেসিফিক তোমার কি রুটিন ছিল যে ডেইলি আমি 7 ঘন্টা বা 10 ঘন্টা এরকম পড়বো, নাকি যেরকম যেরকম ভাবে রিকোয়ারমেন্ট সেই হিসেবে চেঞ্জ বাড়ি হতো? থেকে কত সময় দিতে নিজেকে পড়াশোনার জন্য? বাড়িতে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ম্যাথস রিজনিং এ প্রচুর টাইম দিয়েছি আচ্ছা প্রথম থেকেই, দুটো সাবজেক্ট স্ট্রং করার জন্য। ওই দুটোই বেসিক্যালি প্রতিদিন পড়তাম। ইংলিশও পড়েছি, জিএসটা একটু ফাঁকি দিয়েছি আমি, যেরকম হয় আর কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে সাবজেক্ট ওয়াইজ কিছু করে হয়েছে। টাইম কত দিতে? কোনো নির্দিষ্ট টাইম ছিল না, আচ্ছা। ফিক্সড যে আজকে 8 ঘন্টাই পড়বো, তার বেশি পড়বো না। আচ্ছা। কখনো কখনো বেশি হতো, কখনো কম হতো, বাট কনসিস্টেন্সি শুরু থেকেই, পড়তাম। শুরু থেকেই কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তী তোমার লক্ষ্য কি? এর পরবর্তী লক্ষ্য এখন অবধি কিছু ডিসাইড করিনি। আচ্ছা তবে সিভিল সার্ভিস দেওয়ার খুব ইচ্ছা ছিল। আচ্ছা মানে অ্যাকচুয়ালি আমার বাড়ির খুব কাছেই হচ্ছে বিডিও অফিস, আচ্ছা তো ওইখান থেকে অ্যাকচুয়ালি বেসিক ইন্সপিরেশনটা আমার ওইখান থেকে এসেছে প্রাইমারিলি। তো তাদেরকে দেখেছি গাড়ি নিয়ে ঢুকতে আর কি, মানে বিডিও অফিসারদের গাড়ি নিয়ে ঢুকতে দেখেছি, সেইখানেই আমার মনে হয়েছিল যে গভর্নমেন্ট সার্ভেন্ট হব। তো তো সিভিল সার্ভিসের দিকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন এসএসসি দিয়েছি, কিন্তু এরপরে আশা করছি যে সিভিল সার্ভিসের দিকে এগোবো। তো অবশ্যই তোমার এই আগামী দিনের সফরগুলোতেও যেন আমরা তোমার পাশে থাকতে পারি সবকিছু দিয়ে, এটুকুই আমরা আমাদের পুরো টিমের পক্ষ থেকে আমি তোমাকে বলতে চাই। তোমার আগামী দিনের স্বপ্নগুলো এভাবেই পূরণ হোক। শুরুটা হলো এসএসসি দিয়ে, যেন পরবর্তী তোমার যে একজন সিভিল সার্ভেন্ট হওয়ার যে ইচ্ছে রয়েছে, তো সেটাও পূরণ হোক, আমরা এটা চাই। আর তার জন্য আমরা অনলাইন থেকে শুরু করে অফলাইন প্রত্যেকটা জায়গায় বলতে পারো ফিজিক্সওয়ালা বিরাজমান, তাই তো? আমাদের অনলাইন প্ল্যাটফর্মও রয়েছে, তো সেখানে তোমরা তোমাদের আপকামিং যে WBCS এক্সাম তার উপর বেস করেও ক্লাসেস রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর যদি মনে হয়, কারণ তুমি এখন একটা জবে জয়েন করে যাবে, তো অফলাইন তুমি উইকেন্ডে চাইলে আসতেই পারো, ঠিক আছে? যদি কখনো মনে হয় যে না পসিবল নয়, তো তার জন্য আমরা কিন্তু সর্বত্র রয়েছি। তো আমাদের মোটিভ একটাই, যে তোমাদের সিলেকশন আর তোমাদের সফলতাই কিন্তু আমাদের সফলতা এনে দেয়। তো আকাশকে আরো অনেক অনেক শুভেচ্ছা জানাই, আগামী দিনে আরো অনেক সফলতা আসুক। তো এই বলে আজকের আমাদের এই টপার স্টক আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।